হাউ টু ক্র্যাক সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তুমি যদি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলো যে তুমি এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, অথবা তুমি হয়তো এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমার জন্য সেকেন্ড টাইম পারফেক্ট কিনা বা তোমার জন্য সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে কিনা, তুমি যেই ক্যাটাগরিতেই পড়ো না কেন, আজকের এই ভিডিওতে হচ্ছে তোমাদের জন্য আমি সেকেন্ড টাইম প্রিপারেশনের যে যে ইস্যুগুলো অ্যারাইজ হয় সেগুলো সায়েন্টিফিক ওয়েতে সলভ করার ট্রাই করবো। আমরা বাটারফ্লাই ইফেক্ট দেখবো, আমরা স্নোবল ইফেক্ট দেখবো, যে এগুলো তোমার ওভারঅল প্রিপারেশনের উপরে কেমন ইম্প্যাক্ট ফেলে। আমরা আরও দেখবো যে তুমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি কোন অ্যাপ্রোচটা ফলো করবা, তুমি ফাইন্ড আউট কীভাবে করবা তোমার ফলস কী কী ছিল, তুমি কীভাবে কনসিস্টেন্সিটা মেনটেন করবা, তুমি কীভাবে পার্সিভারেন্সটাকে ধরে রাখবা। আমরা আরও দেখবো বুক রিকমেন্ডেশন, তুমি বইগুলোকে কীভাবে তুমি শেষ করবা, কোন এডিশনের বইটা তোমার ফলো করা উচিত। আমরা আরও দেখবো হচ্ছে তোমার সেলফ ইভ্যালুয়েশনের পারফেক্ট ওয়ে কোনটা। আমরা আরও দেখবো তোমার কোন জিনিসগুলো তোমার রিপিট করা এখন যাবে না। আরেকটা বিষয়, ব্যাকআপ প্ল্যানটা তুমি কীভাবে পারফেক্টলি চয়েস করবা। আমরা দেখবো সেলফ কন্ট্রোলটা তুমি কীভাবে ম্যানেজ করবা, অ্যান্ড টাইমটা তুমি কীভাবে ম্যানেজ করবা। আমরা দেখবো সিস্টেম লসের কারণে যাতে আমাদের সম্ভাবনাটাই লস না হয়ে যায় সেই সিস্টেমটা আমরা দেখবো। রিভিশন প্ল্যান কেমন হওয়া উচিত সেটাও আমরা দেখবো। অ্যান্ড আলটিমেটলি এই অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনের সময় আমাদের কোন জিনিসগুলো আমাদের শত্রু হিসাবে বিবেচিত হয় আর কোন জিনিসগুলো আমাদের বন্ধু হিসেবে বিবেচিত হয় সেগুলোর ভিতরে কম্পারিজন দেখবো। সো আশা করি এই কমপ্লিট ভিডিওটাতে তুমি স্যাটিসফ্যাকশন সহকারে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা যে তুমি কিভাবে সেকেন্ড টাইমের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারো। হাজার হাজার স্টুডেন্টকে গাইড করার অভিজ্ঞতার আলোকে এবং অনেক স্টুডেন্টের চান্স পাওয়ানোর একজন উসিলা বাহক হিসাবে যদি বলি, তাহলে আমি এই জিনিসগুলো স্টুডেন্টের মাঝখানে দেখেছি। যদি এগুলোর উপর স্টুডেন্ট একটু ওয়ার্কআউট করে তাহলে তাদের জন্য সাকসেস অ্যাচিভ করাটা অনেক সহজ হয়ে যায়। তো সেই অভিজ্ঞতার আলোকে আজকের ভিডিওতে আমি কথাগুলো বলবো। আশা করব এই টিপসগুলো বা এই টেকনিকগুলো তোমার লাইফেও ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। প্রথম যেই আমাদের পয়েন্টটা সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন একটা কাজ, আবার একটা সহজ একটা কাজ। দেখো জিনিসটা পার্সপেক্টিভটা যদি বলি তাহলে জিনিসটা তোমার জন্য সহজ হয়ে যাবে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে বাইনারি, লাইক ইয়েস অর নো। তুমি কি সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা কি নিবা না, ইয়েস অর নো। তুমি যখন যে কোনো একটা সিদ্ধান্তই তুমি নাও না কেন সেটাকে একদম পার্মানেন্ট ধরে নিতে হবে। যদি তুমি আজকে সিদ্ধান্ত নাও যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, এটা কিন্তু তোমার লাইফে বড় লেভেলে একটা চেঞ্জ নিয়ে আসবে। তুমি যদি খুব ভালো করে প্রিপারেশন নাও, তুমি যদি ভালো করে প্রস্তুতিটা কমপ্লিট করো, তাহলে হয়তো বা তোমার চান্স হয়ে যেতে পারে যদি তোমার কপালে থাকে। আবার তুমি যদি ভালো করে প্রিপারেশন না নাও, দ্যাট মিনস তুমি সিদ্ধান্ত নিয়েছো ইয়েস বাট কাজ করেছো নো এর মতো, তাহলে কিন্তু আরেকটা কনসিকুয়েন্স হতে পারে বা ব্যাড কনসিকুয়েন্স হতে পারে। দেখো ছোট্ট পরিবর্তনের কারণে বড় একটা আউটপুট আসতেছে। তুমি সিদ্ধান্ত নিয়েছো তো তুমি সেকেন্ড টাইম মেডিকেলে প্রিপারেশন নিবা, ছোট্ট একটা সিদ্ধান্ত, এরপরে দেখা গেলো বড় একটা আউটপুট, তুমি মেডিকেলের চান্স পেয়ে গেলা, তোমার সাদা অ্যাপ্রেনের স্বপ্নটা পূরণ হয়ে গেল, তো বড় একটা আউটপুট। সো এটাই হচ্ছে আমাদের বাটারফ্লাই ইফেক্ট, যে ছোট্ট পরিবর্তনের ফলে বড় লেভেলের একটা আউটপুট আসা। সো এই যে ছোট পরিবর্তন বা ছোট যে সিদ্ধান্তটা, এটা তোমাকে ওয়াইজলি নিতে হবে। একটু ইভালুয়েট করো, অ্যাকচুয়ালি তুমি হার্ডওয়ার্ক করেছো, এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি হার্ডওয়ার্ক করবা। সো এই সব কিছুকে যদি কম্বাইন করে তোমার মন বলে তোমার পরিপার্শ্ব কি বলছে সেটা না, যদি তোমার মন বলে না অ্যাকচুয়ালি তোমার পক্ষে সম্ভব, তাহলে ইউ হ্যাভ টু ডিসাইড ইয়েস অর নো। ইউ হ্যাভ টু ডিসাইড যে তোমার পক্ষে এটা ক্র্যাক করা সম্ভব কিনা। এই সিম্পল ডিসিশনটাই তোমার রাস্তাটা ক্রিয়েট করে দিবে। আমরা জার্নিটা শুরু করতে হবে, জার্নিটা শুরু করলে রাস্তা দেখবে অটোমেটিক এক এক করে ক্রিয়েট হচ্ছে। সো ইউ হ্যাভ টু স্টার্ট। প্রথম জিনিসটা হচ্ছে শুরু করা। তুমি যদি এই ভিডিওটা দেখার পর থেকে শুরু করতে চাও, ডিসিশন নিয়ে ফেলো ইয়েস অর নো। আমি ধরে নিচ্ছি তুমি ইয়েস বলেছো, দ্যাট মিনস তুমি এখন খুব ভালো করে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ। সো কামস টু আওয়ার সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে ফাইন্ড আউট ইউর ফলস। তুমি অলরেডি হচ্ছে একবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, তুমি পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া অলরেডি পেয়ে গেছো, পরীক্ষা হলে এনভায়রনমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেছো, মোটামুটি তুমি বুঝে গেছো যে তোমার আসলে কতটুকু পড়লে পরীক্ষার হলে তোমার 90 আপ বা 80 আপ নাম্বার তুমি ক্যারি করতে পারবা। সেকেন্ড টাইম হিসেবে যেহেতু তোমার অলরেডি একটা অংশ কেটে নেবে, নাম্বার কেটে নেবে, সো এই 5 নাম্বার কাটার পরেও যাতে হচ্ছে তুমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারো, এর জন্য তোমার মিনিমাম 80 উপরে নাম্বার তোমার ক্যারি করতে হবে, 80-র উপরে। তারপরে তুমি যেই পরীক্ষায় দাও না কেন, তুমি যেখানেই মডেল টেস্ট দাও না কেন, তুমি ট্রাই করো যে তোমার রেজাল্টটা বা তোমার পার্সেন্টেজটা যাতে 80-র উপরে থাকে। ওকে, কারণ 70 নিচেই যখন নেমে যায় তখন কিন্তু হচ্ছে দোদুল্যমান একটা কন্ডিশন ক্রিয়েট হয় যে চান্স হবে কি হবে না। যেহেতু বাংলাদেশে মেডিকেলে আসন সংখ্যা কম, সেক্ষেত্রে দেখা যায় এই সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। যদি নাম্বারটা কমে যায়, চান্স পাওয়ার হারটাও অনেকটা কমে আসে।
সো গেট হেল্প ফ্রম আদার্স। দেখো তোমার কি ভুল এগুলো অনেক সময় তোমার চোখে ধরা নাও দিতে পারে। সো তুমি ট্রাই করো অন্যদের পার্সপেক্টিভে তোমার কি ভুলগুলো তারা দেখতে পেয়েছে। তুমি চাইলে তোমার ফ্যামিলি মেম্বারদের সহায়তা নিতে পারো, তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে আমার কিছু কিছু ফল্ট ছিল, কিন্তু আপনাদের কি মনে হয়েছে বা আপনার কি মনে হয়েছে আমার ভেতরে কোন ফলগুলোর কারণে আমি হয়তো বা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করতে পারি নাই। সো তুমি যখন অন্যদের পার্সপেক্টিভটা নিবে, অবশ্যই তোমার ফ্যামিলি মেম্বার কারো কাছ থেকে বা যাকে তুমি ট্রাস্ট করতে পারো, যাকে ভরসা করতে পারো, যে তোমাকে ওই অ্যাডমিশন প্রিপারেশন টেস্টটা পুরো সময়টা তোমাকে দেখেছে বা তোমার প্রিপারেশনের সময়টা তোমার সাথে ছিল বা তোমাকে পর্যবেক্ষণ করেছে, এইরকম কারো কাছ থেকে তুমি একটা পার্সপেক্টিভ নেওয়ার ট্রাই করো। হয়তো অনেক সমস্যা আমরা নিজেদের সমস্যা নিজেরা দেখি না। সো আমরা যদি বাইরের কারো কাছ থেকে আমাদের এই ফল সম্বন্ধে জানতে চাই, সে কিন্তু অনেকগুলো ফল বলতে পারবে, তখন তুমি সেগুলোকে লিস্ট করে ফেলো। সেই ফলগুলো লিস্ট করে ফেলার পরে তোমার কাছে কোন ফলগুলো অ্যাকচুয়ালি ইফেক্ট মনে হয়েছে যে আসলে এগুলোর কারণে তোমার ফার্স্ট টাইমে চান্স হয়নি, সেগুলোর সাথে তুমি একটু কোরিলেট করার ট্রাই করো। কয়েকটা পার্সপেক্টিভ নাও, কোরিলেট করো, দেন ফিগার আউট করো অ্যাকচুয়ালি কোনগুলো তোমার ভাইটাল ফল্ট ছিল, যেগুলোকে তোমার এবছর এবার প্রিপারেশনে তুমি এক এক করে বাদ দিবা। সো গেট হেল্প ফ্রম আদার্স। এরপরেরটা কনসিস্টেন্সি অ্যান্ড পারসিভিয়ারেন্স। দেখো এই বছর যে ছেলেটা বুয়েটে ফার্স্ট হয়েছিল, সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে সে যে শুধুমাত্র মেধাবী তা না, এর পাশাপাশি কিন্তু সে এক্সট্রা কারিকুলাম অনেক কাজ করতো। সে ডিবেটিং করতো, বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতো, সে অনেক কাজই করতো। কিন্তু যখন তার অ্যাডমিশন টেস্টের সময়টা চলে আসে, তখন কিন্তু তার এই পারসিভারেন্স বা অধ্যবসায়টা মারাত্মক লেভেলে সে বাড়িয়ে দেয়। সেই সময় যখন তার বন্ধু বান্ধবরা ফেসবুকে সময় নষ্ট করতো, মানে অপ্রয়োজনীয় সময়তে সে একদম ডুবে যেত বা অপ্রয়োজনীয় কাজে সে মগ্ন হয়ে যেত, ওই সময়টাতে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল, আইওটিতে ফার্স্ট হয়েছে, বুয়েটে ফার্স্ট হয়েছে, সো ওই ছেলেটা কিন্তু ওই সময়টাতে নিজের জন্য সময় দিয়েছে, মানে নিজের স্বপ্নের জন্য সময় দিয়েছে। সো দেখো এই সিম্পল ডিফারেন্স, পারসিভারেন্সটা অনেক টাফ একটা বিষয়, যে অধ্যবসায়ের ভিতরে থাকাটা। কোন সময় তোমার পারসিভারেন্সটা শো করতে হবে আর কোন সময় করা লাগবে না, এটা বোঝাটাও কিন্তু সাকসেসের বড় একটা অংশ। সো তুমি যেহেতু অলরেডি ডিসিশন নিয়েছো যে তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা, সো আই থিঙ্ক তোমার পারসিভারেন্স বা অধ্যবসায়টা অলরেডি তুমি সেট করেছো যে না, যতটুকু অধ্যবসায় প্রয়োজন আমি পুরোটুকুই দেবো। দেখো অ্যাডমিশন টেস্টের আগের সময়টাতে তোমার কি করা উচিত আর কি করা উচিত না, এটা কিন্তু বড় একটা লিস্ট হয়ে যাবে। দেখো তোমার শুধু যেটা করা উচিত সেটা সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট যা হয় সেটা তুমি জানো অলরেডি। আই থিঙ্ক ইউ আর ম্যাচিউর এনাফ, তুমি জানো যে এক্স্যাক্টলি কোন কোন কাজে সময়গুলো নষ্ট হয়। সো তোমার যেটা করতে হবে সেটা জাস্ট পড়তে হবে, জাস্ট এই সময়টাতে। এরপরে তুমি চান্স পাওয়ার পরে মেডিকেলের পরে অবশ্যই প্রেশার রয়েছে, বাট তখন তুমি নিজের মতো করে টুকটাক কাজ করতে পারবা। প্রেশার অবশ্যই সবখানে রয়েছে, তুমি যেখানেই পড়ো না কেন, বাট স্বপ্নটা পূরণ করার জন্য, কারণ তোমার সেকেন্ড টাইমার হিসেবে তুমি কিন্তু ডু অর ডাই ম্যাচ খেলছো। সো এই ডু অর ডাই ম্যাচে তুমি অধ্যবসায়টা যদি তোমার সাথী না বানাও, তাহলে কিন্তু তোমার বিপদে পড়তে হবে। আর বিপদে আরেক টাইপের বা আরেক ক্যাটাগরির স্টুডেন্টরা পড়ে যারা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। সেটা এই কনসিস্টেন্সিটা মেনটেন করাটা অনেক জরুরি। যেটা তুমি প্রিপারেশন নেওয়া শুরু করলা, 1 মাস প্রিপারেশন নিলা, তারপর কয়েকদিন ছেড়ে দিলা, আবার শুরু করলা, আবার ছেড়ে দিলা, অনেকটা গ্রাফের মতো যে তুমি প্রিপারেশন নিচ্ছ, এই আবার ছেড়ে দিলা, আবার ডাউন, আবার ট্রাই করলা, হয়ে উঠতেছে না, আবার ডাউন, আবার ডাউন, তখন দেখবা যে তোমার প্রিপারেশনটা একদম ডাউনওয়ার্ড যাচ্ছে। সো ট্রাই করো কনসিস্টেন্সিটা বা ধারাবাহিকতাটা তোমার রক্ষা করার জন্য তুমি যেই ইফেক্টটা ফলো করতে পারো, সেটা আমি একটু পরেরটাই বলতাম, সেটা স্নোবল ইফেক্ট। ক্রমান্বয়ে একটু একটু করে তোমার পড়ার টাইমটা বাড়াও। তোমাকে এখনই আমি বলছি না যে 10-12 ঘন্টা পড়তে হবে, তুমি ট্রাই করো একটু একটু ইনক্রিমেন্টাল ওয়েতে তোমার একটু একটু করে পড়াটা বাড়াইতে। স্নোবল ইফেক্টটা যখন উপর থেকে কোনো বরফের কুণ্ড নিচের দিকে পড়তে থাকে, তখন আশেপাশে কিন্তু সেটা আরও বড় হইতে 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 লাস্টে গিয়ে অনেক বড় একটা স্নো বল হয়ে যায়। প্রথমে কিন্তু ছোট্ট একটা বল ছিল, সে ওই ভরের ভিতরে মানে একদম গোড় দিতে দিতে পরে বড় একটা বল হয়ে যায়। তো তুমি এইভাবে ট্রাই করো, তুমি দেখবা তুমি ইনিশিয়াল ফেজ, ধরো এই ভিডিওটা দেখার পর থেকে তুমি ঠিক করলা যে না, যত কিছুই হোক ডেইলি মিনিমাম 3 আওয়ার্স আর 4 আওয়ার্স তুমি ট্রাই করবা পড়তে। তুমি প্রথমে 3 আওয়ার্স পড়া ট্রাই করো, তারপরে 4-5 দিন পর থেকে 4 আওয়ার্স করে দেওয়া ট্রাই করো, এরপর থেকে 5 আওয়ার্স দিয়ে পড়া ট্রাই করো। একটু একটু করে স্নোবল ইফেক্টে তোমার আগাইতে হবে। যদি তুমি এভাবে স্নোবল ইফেক্টে আগাও, জিনিসটা তোমার কাছে বার্ডেন মনে হবে না। হুট করে প্রথম দিনেই যদি তুমি 12 ঘন্টা 13 ঘন্টা পড়ার নিয়তে বসো, পড়াটা তোমার কাছে অনেক বেশি অসহ্য মনে হবে। আর পড়ার টেবিলে বসাটা অনেক কঠিন একটা কাজ। এর চেয়েও বাকি দুনিয়ার বাকি সব কাজ ভালো লাগে, জাস্ট পড়ার টেবিলে বসলে কেন জানি ভালো লাগে না। কারণ আমরা আমাদের জন্য আনরিয়েলিস্টিক গোলগুলো সেট করি। আনরিয়েলিস্টিক গোলগুলো সেট না করে আমরা যদি স্নোবল ইফেক্টের মাধ্যমে আগাই,
একটু একটু করে শুরু করি, বাট কন্টিনিউয়াস বেসিসে কিন্তু যদি আমরা চালায়া যাই বা ওই ভরপটা কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকে, আলটিমেটলি বড় একটা বল হয়ে যাবে। অল্প অল্প করে সময়টা বাড়াইতে থাকো, অনেক বেশি সময় তুমি পড়তে পারবা। অল্প অল্প সিলেবাস, ছোট ছোট অধ্যায় দিয়ে শুরু করো বা অল্প অল্প করে পড়া শুরু করো, এক সময় দেখবে তুমি অনেক বেশি লোড নিতে পারছো। সো এভাবে স্নোবল ইফেক্টটাকে তোমার পড়াশোনার ভেতরে তুমি কাজে লাগাইতে পারো। এরপরে তোমার বুকস অ্যান্ড কোশ্চেন ব্যাংক স্ট্র্যাটেজি। দেখো তুমি অলরেডি ফার্স্ট টাইমের জন্য যে বইটা পড়েছো এটাকেই তোমার প্রাইমারি বই রাখো, এটাকে তোমার মেইন বইটা রাখো, এই বইটাই তুমি খুব ভালো করে পড়ো। এবং ভর্তি পরীক্ষা যখন হবে বা যে সময় হবে তার আগে যদি তোমার কোনো এডিশন বের হয়, তোমার বিশেষ করে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, এই বইগুলোর ক্ষেত্রে বলছি, এগুলো যদি কোনো এডিশনটা বের হয় তখন তুমি সেই এক্সট্রা ইনফরমেশনগুলো তুমি কালেক্ট করার অনেকগুলো সোর্স পাবা। আমরা নিউন ক্লাস থেকেও সেই জিনিসগুলো আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, আমরা তাদেরকে সেখান থেকে কিছু কিছু জিনিস তাদেরকে মানে দেখায় দেওয়ার ট্রাই করবো, অথবা আমরা কোশ্চেনের ভিতরে সেই জিনিসগুলো ইনক্লুড করে দেওয়ার ট্রাই করবো, যে আমাদের লাইভ এক্সামগুলো হয় সেখানে আমরা সেগুলো ইনক্লুড করে দেওয়ার ট্রাই করবো। তখন তারা যখন দেখবে যে এক্স্যাক্টলি এই জিনিসটা তো আমি আমার এই বইতে পাইনি, দ্যাট মিনস নিউ এডিশনে রয়েছে। সো নিউ এডিশনের বইটা তুমি ঠিক তখন পড়বা যখন তোমার প্রথমবার যে বইটা তুমি পড়েছো সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়া হয়ে গেছে, তখন তুমি নিউ এডিশন বইটা পিক করতে পারো। বা ইনিশিয়াল ফেজে যদি তুমি ফার্স্ট এডিশন নিউ এডিশনের মধ্যে দাগাদাগি করতে করতে তুমি ফাইট লাগাই দাও, তাহলে দেখা যাবে যে তোমার পড়াশোনাটা একটু অগোছাল হয়ে যেতে পারে। সো ট্রাই করো, তুমি অলরেডি একটা বছর যে বইটা পড়েছো ওইটার উপরে জোর দেওয়ার জন্য। এরপরে পরীক্ষা যখন অ্যানাউন্সমেন্ট দিবে যে আর 1 মাস সময় আছে অথবা 2 মাস সময় রয়েছে, তখন তুমি একটা তুমি নতুন একটা বই কিনতে পারো যেটা নিউ এডিশন বের হয়েছে, যে এরপরে পরীক্ষার আগে হয়তো আর কোনো বই কোনো ভার্সন বের নাও হতে পারে। এইরকম যদি তুমি একটা ভাইব পাও, সেই অবস্থায় তুমি একটা নতুন এডিশনের বই কিনতে পারো। ওকে, বা তুমি দেখো, তুমি ধরো হচ্ছে আজকে নতুন এডিশনের বই কিনে ফেললা, আবার দেখলে 2 মাস পরে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে, এখন থেকে 2 মাস পরে নতুন একটা বই বের হইলো, তখন এখন নতুন কিনলা, পরে আবার নতুন কিনতে হলো। তো এই নতুনের প্যারায় তোমার কিন্তু পড়ার সিস্টেম লস হবে। সো ট্রাই করো, লাস্ট 1 ইয়ার তুমি যে বইটা পড়েছো মেজরিটি অংশ কিন্তু সেখান থেকেই প্রশ্ন হবে। একটা দুইটা নতুন এডিশন থেকে তোমার আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সহজ জিনিস ভুল করার কারণে কিন্তু চান্সটা মিস হয়ে যায়। এমন না যে কঠিন জিনিস না পারার কারণে তোমার চান্স মিস হয়ে যাবে, হয়তো তুমি অলরেডি একবার পরীক্ষা দিয়েছো, সো ইউ নো বেটার যে এক্স্যাক্টলি জাস্ট সহজ জিনিসগুলো যদি পরীক্ষা হলে মনে পড়তো হয়তো বা তোমার নাম্বারটা অনেক বেশি আসতো। সো ট্রাই করো, তুমি যেই লাস্ট 1 ইয়ার ধরে তুমি যেই বইটা পড়ছো, লাস্ট 1 ইয়ার বলতে ভুল হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের টাইম, যেই সময় এই সময়টাতে তুমি যেই বায়োলজি বইটা পড়ছো ওইটাকেই খুব ভালো করে পড়ার জন্য, কারণ ওই বইটার সাথে তোমার একটা ইমোশনাল কানেকশন ডেভেলপ করেছে। জাস্ট কিপ ইট, এটা তোমার সাথেই রাখো। যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে দিয়ে 1 মাস আগে দিয়ে তুমি নতুন একটা এডিশনের বই কিনে রাখো, এরপরে তুমি যেখানে প্রিপারেশন নিচ্ছ তাদের হেল্প নিয়ে নিউ ইনফরমেশনগুলো গেদার করতে পারো, অথবা নিজেই নতুন বইতে যখন তুমি একটা বইয়ের উপরে দক্ষতা অর্জন করে ফেলবা তখন তুমি নিজেই বুঝতে পারবা এই বইতে নতুন কি যুক্ত করেছে। সো আই থিঙ্ক এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমার আগের বইগুলো বাদ দিয়ে নতুন বই আবার শুরু করতে গেলে তোমার ব্রেন মনে করবে সব ইনফরমেশন নতুন। সো ব্রেনকে এই কনফ্লিক্টে ফেলো না। আর হচ্ছে কোশ্চেন ব্যাংক স্ট্র্যাটেজি। কোশ্চেন ব্যাংক স্ট্র্যাটেজিটা মানে কি? কোশ্চেন ব্যাংক স্ট্র্যাটেজিটা হচ্ছে আই থিঙ্ক তুমি অলরেডি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলেছো। সো এখন তুমি কোশ্চেন ব্যাংকটা এত ভালোভাবে সলভ করবে, মানে এবার তুমি হয়তো আগে কোশ্চেন ব্যাংকের বিভিন্ন ব্যাখ্যাগুলো, কোশ্চেন ব্যাংকে যে ব্যাখ্যাগুলো ছিল সেগুলো পড়েছো, এখন তুমি ট্রাই করো নিজের মতো ব্যাখ্যাগুলো যাতে তুমি দিতে পারো কিনা। ধরো 2020 সালে যে তোমার যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে যে প্রশ্ন হয়েছিল সেগুলোকে এক্সপ্লেনেশনগুলো তুমি বই থেকে নিজের মতো করে চিন্তা করার ট্রাই করো, বা নিজের মতো করে এক্সপ্লেনেশন বানানোর ট্রাই করো যে এই রিলেটেড আর এক্সট্রা কি ইনফরমেশন হইতে পারে। অথবা তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তুমি একটা মেডিকেল কোশ্চেন ব্যাংকের সমাধান লিখবা, তখন তুমি সেটার জন্য সমাধানটা কীভাবে লিখতা, তুমি বইয়ের কোন জায়গা থেকে তুমি জিনিস সমাধানগুলো খুঁজে খুঁজে বের করতা, যেই জায়গাগুলোতে তুমি ওই প্রশ্নটা সমাধান করার জন্য যেটা যে পৃষ্ঠায়, ওই পৃষ্ঠাগুলো ইম্পর্টেন্ট, সিম্পল ইম্পর্টেন্ট খুঁজে বের করো, এটা একটা ভালো টেকনিক। সো এইটা তুমি ফলো করতে পারো, এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজে দেয়। আর কোশ্চেন ব্যাংকের উপরে তো তোমার 100% দক্ষতা থাকতেই হবে, কারণ তোমাকে ফার্স্ট টাইমের চেয়ে অবশ্যই কিন্তু 5 নাম্বার বেশি পেতেই হবে। সো এটুকু যেহেতু তোমার মাথায় আছে, আই থিঙ্ক তুমি এদিকে একটু ভালো করে ফোকাস করবা। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে সেলফ ইভ্যালুয়েশন। সেলফ ইভ্যালুয়েশন কোনো বিকল্প নাই। সেলফ ইভ্যালুয়েশনটা হচ্ছে তুমি যতটুকুই পড়ছো না কেন, তুমি যে প্র্যাকটিসের মধ্যে যদি না যাও তাহলে ছোটো ছোটো ভুলগুলো বের হয়ে আসবে না। আর প্র্যাকটিসের বিকল্প নাই এই জন্য বলছি, তুমি এই 3 মাস বা 4 মাস যে কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে যদি যেতে পারো, তাহলে তোমার দেখা যাবে নিজের কোন অধ্যায়ের কোন অংশে ভুল রয়েছে। তুমি হয়তো মনে করছো তোমার অধ্যায়ের উপর দক্ষতা ভালো, বা তুমি যখন একটা এক্সাম দিলা, ধরো আমাদের নিউল ক্লাসের আমাদের এক্সাম দিলা, তুমি এক্সাম দেওয়ার পরে বুঝতে পারলা যে না আমার তো এইগুলো ভুল হচ্ছে, দ্যাট মিনস আমার এই জিনিসটা একটু ভালো করে পড়তে হবে। সো এই যে ইভ্যালুয়েশনটা, তুমি একটা পরীক্ষা একবার দেওয়ার পরে হয়তো বা তোমার নাম্বার আসলো 70%। সো এর পরবর্তীতে ধরো হচ্ছে এবার তুমি পরীক্ষাটা দিলা, এরপর তুমি একবার করে বইটা আবারও পড়লা, ওই অধ্যায়টা পড়লা, আবারও ওই এক্সামটা দিলা,
দেওয়ার পরে তুমি দেখলে যে না তোমার নাম্বার এবার আরও বাড়তেছে, তারপরে তুমি বুঝতে পারতেছো যে এক্স্যাক্টলি প্রশ্নগুলো কোন জায়গা থেকে করা হয়। সো এভাবে যদি একটু একটু করে প্র্যাকটিসের মাধ্যমে তুমি সেলফ ইভ্যালুয়েশনটা কন্টিনিউ করো লাস্ট পর্যন্ত, তাহলে তোমার কিন্তু হাজার হাজার প্রশ্ন সলভ হয়ে যাবে। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু হাজার হাজার প্রশ্ন সলভ করা গুরুত্বপূর্ণ। এগুলো তুমি কোথায় পাবা? দেখো, হাজার হাজার প্রশ্ন কিন্তু অনুশীলনীর পেছনেই অনেকগুলো করে বোর্ডের বইতে দেওয়া আছে, সেগুলো তো অবশ্যই তুমি সলভ করবা। তাছাড়া এই যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, এক্সামে আমরা শত শত প্রশ্ন দিয়ে আমরা স্টুডেন্টের এক্সামগুলো নেই। সো সেগুলো যখন তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে, তোমার কিন্তু হাজার হাজার প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে, তুমি কিন্তু অনেক অনেক জায়গা থেকে তোমার ফলগুলো খুঁজে বের করতে পারবা এবং সেগুলোকে তুমি কারেকশন করতে পারবা। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এরপর একটা বিষয়, ডোন্ট রিপিট। দেখো, ফার্স্ট টাইমে তুমি যে ভুলগুলো করেছো, হয়তো তুমি প্রপার অ্যাটেনশনটা দাও নাই, হয়তো তুমি মাল্টিপল ডিরেকশন রেখেছিলা, হয়তো বা তুমি হচ্ছে টাইম অনেক বেশি ওয়েস্ট করেছিলা, হয়তো বা তুমি এমন কোনো কাজে ইনভলভ ছিলা যেটা আনপ্রোডাক্টিভ। সো প্লিজ ডোন্ট রিপিট, কারণ তুমি অলরেডি এই যে বাটারফ্লাই ইফেক্টটা ফলো করে একটা ডিসিশন নিয়ে নিয়েছো যে তুমি এবার সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা। সো ডোন্ট রিপিট যে টাইপের ভুলগুলো তুমি প্রিভিয়াস ইয়ারে করেছো। ওকে, সো এরপর জিনিসটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান অবশ্যই তোমার একটু রাখতে হবে, যে ইনকেস যদি তোমার সেকেন্ড টাইমের প্রিপারেশন না হয়, যেহেতু বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত, সেক্ষেত্রে দেখা যাবে অনেক ভালো প্রিপারেশনের পরেও অনেক স্টুডেন্ট চান্স পায় না। এটার মানে এই না যে সে অযোগ্য, এটার মানে এই যে বাংলাদেশে মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা কম। সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান হিসেবে তুমি যদি এই বছর কোনো সরকারি মেডিকেলে চান্স পেয়ে যাও, সেখানে ভর্তি হয়ে থাকো, যে তোমার যে ক্লাস করতে হবে এমনটা না। বেশিরভাগ দেখা যায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট রয়েছে। আর যদি হচ্ছে তোমার প্ল্যান থাকে যে ইনকেস তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইমে পাবলিকে না হয়, তাহলে প্রাইভেটে হলেও তুমি যাতে সেটাকে কীভাবে তোমার ফ্যামিলিকে অ্যাপ্রোচ করবা সেই জিনিসটা তুমি জানায় রাখতে পারো, ফ্যামিলির সাথে এটা নিয়ে একটা মানে একদম ওপেন ডিসকাশনে তুমি বসতে পারো যে এক্স্যাক্টলি আমি আমার হাইস্টটুকু দিব, ইনকেস যদি না হয় তাহলে এটা আমার করার প্ল্যান রয়েছে। সো ব্যাকআপ প্ল্যানটা আগ থেকে রেডি করে রাখো এবং তোমার ফ্যামিলির সাথে কনসাল্ট করে এই জিনিসটা তুমি ডিসিশন নিতে পারো। এরপর জিনিসটা হচ্ছে তোমার সেলফ কন্ট্রোল অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। দেখো, সেলফ কন্ট্রোলের বিষয়টা হচ্ছে তুমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছো যে তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছ। সো এই ডিসিশনটার উপরে অনড় থাকতে হইলে তোমার নিজের উপরে কিন্তু কন্ট্রোলটা বাড়াইতে হবে। সেলফ কন্ট্রোল বাড়ানোর ভালো একটা ওয়ে হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট কার কাছে দেওয়া? তোমার আব্বু আম্মুর কাছে তুমি কমিটমেন্ট দাও যে আমি তোমাদের কাছে কমিটমেন্ট দিয়েছি, আমি তোমাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি যে লাস্ট যে আমার হাতে 4-5 মান্থস রয়েছে, আমি এই টাইমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করব, আমি এই টাইমগুলোর মধ্যে কোনো সময় নষ্ট করব না। জাস্ট আমার একটাই গোল, আমার এখন ডু অর ডাই ম্যাচ, আমার এখন যেভাবেই হোক আমার মিনিমাম 85 আপ নাম্বার আমাকে পেতেই হবে। সো নাম্বার ডিপেন্ডেন্ট প্রিপারেশনটা নাও, যে আমাকে এত পার্সেন্ট নাম্বার পেতেই হবে, তাহলে আই থিঙ্ক টার্গেটটা অনেক ভালো হবে। অনেকে হচ্ছে প্রিপারেশনটা নাম্বার ডিপেন্ডেন্ট না রেখে কলেজ ডিপেন্ডেন্ট করে, হ্যাঁ সেটাও করতে পারো, বাট আই থিঙ্ক নাম্বার ডিপেন্ডেন্ট প্রিপারেশন নিলে বেটার হয়। যে তোমার টার্গেট কেমন, ধরো ইনিশিয়াল ফেজগুলোতে যখন এখন যারা আমাদের মডেল টেস্ট দিচ্ছে, তাদের একটা হচ্ছে এক্সপেকটেশন রয়েছে যে আমি প্রত্যেক এক্সামে এত পার্সেন্ট নাম্বার পাবো। আস্তে আস্তে কিন্তু এটাকে ক্রমান্বয়ে একটু একটু করে বাড়াইতে হবে। এরপরে যখন তুমি 90+ নাম্বার প্রতি এক্সামে পাওয়া শুরু করবা, এইটুকু ধরে নাও তোমার প্রিপারেশনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে এবং চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। সো এইটুকু মাথায় রাখো, তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে নাম্বার ডিপেন্ডেন্ট করে, যে তোমার কত পার্সেন্ট নাম্বার করে তুমি বেশি পাচ্ছ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। দেখো, টাইম হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ম্যানেজ করতে হয়। এটা এমন না যেটা অপুরন্ত, কারণ ম্যানেজ করতে হচ্ছে এই জন্য যেহেতু এটা লিমিটেড। তোমার হাতে ধরো হচ্ছে 4 মাস সময় বা 5 মাস সময় রয়েছে অথবা 3 মাস সময় রয়েছে, এই লিমিটেড টাইমটাকে তুমি কিভাবে হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করতে পারো, এটার জন্য কিন্তু তোমাকে ম্যানেজ করা শিখতে হবে, যে তুমি অ্যাকচুয়ালি তুমি কিভাবে হচ্ছে টাইমটাকে ম্যানেজ করতে পারো। আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এই আমাদের নিউল ক্লাসের চ্যানেলে হচ্ছে আমার এক্সট্রা ভিডিও রয়েছে, তুমি চাইলে দেখে নিতে পারো। সেখানে আমি একদম বিস্তারিত বলা ট্রাই করেছি অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের কীভাবে টাইম ম্যানেজমেন্টটা করা উচিত, তো তুমি চাইলে সেই ভিডিওটা ভালো করে দেখে নিতে পারো। দেন সিস্টেম লস। দেখো, সিস্টেম লসটা হচ্ছে এইটা, তুমি কোন কোন কোচিংয়ে পড়বা, কি পড়বা, কিভাবে পড়বা, এই জিনিসগুলো নিয়ে অনেকে অতিমাত্রায় কনসার্ন থাকে, এতটাই বেশি যে পাঠ্য বই পড়াচ্ছেও সে মানে অপ্রয়োজনীয় জিনিসের সময়টা বেশি দেয়। লাইক তুমি হচ্ছে এমন টাইপের অ্যাক্টিভিটিসের সময় দিচ্ছ যে অ্যাক্টিভিটিসগুলো তোমার পরীক্ষা হলে বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউট করছে না। এই টাইমে যদি কোনো অ্যাক্টিভিটিতে তুমি ইনভলভ থাকো, ট্রাই করো সেই জিনিসটাকে রিডিউস করে ফেলার জন্য। হ্যাঁ, আমাদের কিছু কিছু সময় সিস্টেম লসে যাবে, বাট সেটা যাতে আমাদের মেজরিটি অংশ সময় না নিয়ে যায়। আরেকটা বিষয়, এখানে আমি যে গ্রাফটা দিচ্ছি, এখানে বড় একটা অংশও আমি দেখাচ্ছি এই সাইডে, আরেকটা অংশ দেখাচ্ছি এই সাইডে। বড় যে অংশটা দেখাচ্ছি এটা হবে তোমার নিজের জন্য, নিজের একটা রুটিন থাকবে, তুমি তোমার মতো করে প্রিপারেশনটা নিবা। তুমি ট্রাই করো প্রথমেই হচ্ছে 1 মাস লাগিয়ে পুরো প্রত্যেকটা জিনিস শেষ করে ফেলতে। এরপর তুমি ট্রাই করো
15 দিনের ভেতরে সবকিছু শেষ করে ফেলতে। তারপরে তুমি ট্রাই করো সবকিছু বলতে আমি বুঝেছি প্রত্যেকটা বিষয় তুমি যাতে 1 মাসে শেষ করে ফেলতে পারো ইনিশিয়াল ফেজে। তারপরে 15 দিন করো, তারপর 7 দিন করো, তারপরে 3 দিনের মধ্যে তুমি সব কিছু একবার ওভারভিউ করার সক্ষমতা তোমার ডেভেলপ করবে। এই যে অনেকটা স্নোবল ইফেক্টের মতো, প্রথমে তোমার ছোট থাকতেছে, সময় বেশি নিয়ে পড়তেছো অল্প অল্প করে, এরপরে তোমার যখন আরেকটু সময় যাচ্ছে অল্প সময়ের মধ্যে বেশি বেশি পড়তেছো, আরও অল্প সময় আরও বেশি বেশি পড়তে পারতেছো। সো ট্রাই করো এই স্ট্র্যাটেজিটা ফলো করতে। এটা ফলো করলে কয়েকবার রিভিশন হয়ে যাবে, 4-5 বার রিভিশন অনেক স্টুডেন্টই কিন্তু সেকেন্ড টাইমের ক্ষেত্রে কমন, যে 4-5 বার খুব ভালো করে রিভিশন হয়ে গেছে, বইয়ের আনাচে কানাচে কোথায় কী রয়েছে, অক্ষর রয়েছে, এবার এটাও অনেকে মুখস্থ হয়ে যায়। একটা বিষয়, এটা কিন্তু একটা বোরিং বিষয় যে একই বিষয় কয়েক বছর ধরে পড়া, হ্যাঁ একটা সাবজেক্ট কয়েক বিষয় ধরে পড়া একটু বোরিং লাগতে পারে, বাট কিছু করার নাই, তুমি রিভিশন নিয়ে ফেলেছো। যে তোমাকে যদি আলটিমেটলি তোমার যে গোলটা, যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেটাকে ক্র্যাক করতে হয়, আলটিমেটলি তোমাকে কিন্তু এই ভালো না লাগলেও এই জিনিসটাতে লেগে থাকতে হবে। কারণ আলটিমেটলি ডিসিশনটা নিয়ে ফেলার পরে তোমার কিন্তু আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নাই। পেছনে গেলে তোমার এই যে বাটারফ্লাই ইফেক্টের কারণে বড় লেভেলের চেঞ্জ চলে আসবে লাইফে। তুমি চান্স পাইলে হয়তো বা একরকম হইতো লাইফ, চান্স না পেলে হয়তো বা লাইফটা আরেক রকম হবে, হয়তো বা বড় লেভেলে কোনো পরিবর্তন চলে আসতে পারে। সো বাটারফ্লাই ইফেক্টটা খুবই ইফেক্টিভ, এই জন্য বলছি ডিসিশন যদি তুমি নিয়ে ফেলেছো, এক্সাক্টলি তুমি সেকেন্ডারি প্রিপারেশন নিবা, সো ট্রাই করো তোমার ওই ডিসিশনের উপরে অনড় থাকতে। ডিসিশন তুমি যদি বদলাইতে থাকো, কনফিউশন থেকে বদলাইতে থাকো, তাহলে আলটিমেটলি তোমার মানে এইটা কনসিকুয়েন্সটা নর্মালি ভালো হয় না। আমাদের অভিজ্ঞতার আলোকে যতটুকু আমরা দেখেছি যে কনসিকুয়েন্সটা অত ভালো হয় না। এরপরে চলে আসো যে রিভিশন প্ল্যান। ওই যেটা বললাম, রিভিশন ট্রাই করো 5-6 বার মিনিমাম রিভিশন দিয়ে ফেলার জন্য। 5-6 বার যদি তুমি নাও পারো, মিনিমাম ট্রাই করো তোমার পুরো সিলেবাসটা, মেডিকেল অ্যাডমিশন সিলেবাসটা 3 বার হলেও যাতে তুমি ভালো করে শেষ করতে পারো, একদম কমপ্লিটলি 3 বার মিনিমাম তুমি ট্রাই করো শেষ করতে। 5-6 বার হলে তো মাশাআল্লাহ খুবই ভালো, তোমার একদম নখদর্পণে চলে আসবে, সহজ বিষয়গুলো তখন আর তোমার ভুল হবে না। আর তো তুমি সেলফ ইভ্যালুয়েশনের মাধ্যমে তো প্রচুর প্র্যাকটিস করছোই। সো আই থিঙ্ক এটা তোমাকে ওভারঅল হেল্প করবে তোমার অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমের জন্য ভালো করে প্রিপারেশন নিতে। অ্যান্ড লাস্ট ওয়ান, ফ্রেন্ডস অ্যান্ড এনিমিস। এই সময়টাতে তোমার হচ্ছে অনেক বেশি পরিমাণ মেন্টাল সাপোর্ট প্রয়োজন। সেহেতু তুমি তোমার ফ্রেন্ডরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, তোমার ফ্রেন্ডরা অলরেডি মেডিকেলে পড়ছে, তারা অলরেডি সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে ঘুরছে, তারা একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তারা পূরণ করে ফেলেছে। সো এখানে তোমার ভেতরে হয়তো একটা জেলাসি ক্রিয়েট হতে পারে, তোমার ভেতরে একটা হিংসা ক্রিয়েট হতে পারে, খুবই নর্মাল, এটা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে হতেই পারে। সো এটা ওইভাবে এটা নিয়ে ওভার থিঙ্ক করা দরকার নেই, এটা সবার ভিতরেই কমন। সো তুমি ট্রাই করো এক্স্যাক্টলি এই মানুষগুলো তারা অলরেডি চান্স পেয়ে গেছে, তাদের ভেতরে কারা কারা তোমাকে সাপোর্ট করছে যে না এবার তুই একটু ভালো করে পড়, ইনশাল্লাহ তুইও পারবি। সো এইরকম তোমার ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি কারা তোমার ভালো চায়, অ্যাকচুয়ালি কারা তোমাকে পজিটিভভাবে নিচ্ছে, আর কারা তোমাকে বিভিন্নভাবে হচ্ছে কটূক্তি করছে। ট্রাই করো লাস্ট 4 or 5 মান্থসের জন্য তাদের সাথে পুরো কানেকশনটা কাট অফ করে জাস্ট তোমার পড়াশোনার দিকে ফোকাস করে, যারা তোমার সাথে পজিটিভ অ্যাটিটিউডগুলো করছে, তোমাকে ইন্সপায়ার করছে, তাদের সাথে কমিউনিকেট করার জন্য। তুমি যদি একবার ভালো রেজাল্ট করে ফেলো, দেখবা যে বন্ধুগুলো তোমাকে এই খারাপ সময়টাতে তোমাকে কটূক্তি করছে, তারাও একসময় তোমাকে ফোন দিয়ে খোঁজ দিবে। সো তাদেরকে সেই দিনটার জন্য অপেক্ষা করতে দাও, তুমি তোমার ফোকাসটাতে একদম অনড় থাকো। আই থিঙ্ক দেন দ্য সাকসেস উইল হ্যাপেন। সেটা একটু ট্রাই করো। অ্যান্ড এনিমিজের ক্ষেত্রে তো অলরেডি বললাম যে এনিমিজ হচ্ছে আশেপাশে আমার অনেক এনিমি থাকে, বাট আমরা এনিমিগুলো খুঁজতে গিয়ে আমরা মূল এনিমিটাই খুঁজে পাই না। মূল এনিমিটা হচ্ছে তোমার ভেতরের কনফিডেন্সের ল্যাকিংসটাই হচ্ছে আমাদের মূল এনিমি। আমাদের এই শত্রুটা নিজেদের ভেতরে রয়েছে। তুমি সাকসেস হইতে পারবা কি পারবা না, তুমি একটা গোল ফিক্স করেছো, সেখানে তুমি যাইতে পারবা কি পারবা না, এটার ক্ষেত্রে বড় অন্তরায় হচ্ছে তুমি নিজে। তুমি যদি নিজেকে হচ্ছে অল টাইম সেলফ মোটিভেটেড রাখতে পারো, অল টাইম যদি গোলের প্রতি তুমি নিজেকে আকৃষ্ট করে রাখতে পারো, আই থিঙ্ক দেন ইউ উইল অ্যাকচুয়ালি অ্যাচিভ ইউর গোল অ্যান্ড অ্যাচিভ ইউর সাকসেস। সো আই থিঙ্ক একটা মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল স্বপ্ন দেখা একটা স্টুডেন্ট, সে যদি সাদা স্বপ্ন দেখে, সে যদি ভিজুয়ালাইজ করতে চায় যে অ্যাকচুয়ালি আমি স্বপ্ন দেখছি মেডিকেলের বারান্দা দিয়ে আমি হাঁটতেছি, আমি রুগীদের সেবা করছি, এরকম যদি কারো ড্রিম থাকে, তাদের অবশ্যই এই পয়েন্টগুলো একটু মাথায় রাখা দরকার যে অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোর মধ্যে দিয়েই কিন্তু একটা সেকেন্ড টাইম অ্যাডমিশন ক্যান্ডিডেট যেতে হয়। সো এই পয়েন্টগুলো কেউ যদি মাথায় রাখে এবং এগুলো যদি টুকটাক একটু মেনে চলার ট্রাই করে, তাহলে আই থিঙ্ক ভালো একটা আউটপুট ইনশাল্লাহ আসবে। এছাড়াও যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তোমার কোনো ইনকোয়ারিজ থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ট্রাই করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। নিউন প্লাসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।